আসসালামু আলাইকুম। মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ক্লাসটিতে মাত্র 5 মিনিটে বিপরীত হিসাব আমরা একদম 100% কমপ্লিট করব। তো প্রথমে আমাদের একটু জানতে হবে এই বিপরীত হিসাবের কিন্তু আরও কিছু নাম আছে, যেমন এটাকে কিন্তু কন্ট্রা হিসাবও বলা হয়। কেমন? কন্ট্রা, বা এটাকে প্রতি হিসাবও বলা হয়। প্রতি হিসাব, কারণ এটাও কিন্তু এমসিকিউতে অনেক সময় প্রতি হিসাব সম্পর্কে চেয়ে বলে। তো বিপরীত হিসাবও যা কন্ট্রা হিসাবও তাই, প্রতি হিসাবও তাই, একই কথা, জাস্ট ভিন্ন ভিন্ন নাম। সো এটা একটু মনে রাখবা। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার এই বিপরীত হিসাব বা কন্ট্রা হিসাব বা প্রতি হিসাবটা কি? তো আমি যদি একটু বইয়ের ভাষায় বলি, আমি সহজে বুঝাই দিচ্ছি, বাট বইয়ের ভাষায় যদি একটু বলি, সেটা হচ্ছে হলো মূল বা প্রকৃত হিসাবকে, যে হিসাবটি ব্যালেন্সটাকে হ্রাস করে দেয়, মূল বা প্রকৃত হিসাবের ব্যালেন্সকে যে হিসাব হ্রাস করে দেয় বা কমিয়ে দেয় তাকে বলা হয় হচ্ছে বিপরীত হিসাব। তো চলো আমরা জিনিসটা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। তো মনে করো আমি একটা আইটেম লিখলাম হচ্ছে যন্ত্রপাতি। ঠিক আছে, যন্ত্রপাতি ধরো মনে করো 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। আমরা জানি যন্ত্রপাতি আমাদের জন্য কি একটা স্থায়ী সম্পদ। যন্ত্রপাতি আমাদের জন্য কি একটা স্থায়ী সম্পদ, এটা আমরা সবাই জানি। এখন আমরা এও কিন্তু জানি যে যন্ত্রপাতি থেকে আমরা এও জানি যে যন্ত্রপাতি থেকে পুঞ্জীভূত অবচয় আমরা অলওয়েজ কি করি বলো? বিয়োগ করি। পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত, ঠিক আছে, অবচয়, এটা আমরা বিয়োগ করি। তো মনে করো পুঞ্জীভূত অবচয় অঙ্কে দেওয়া আছে 10,000 টাকা। আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করি তখন আমরা স্থায়ী সম্পদ থেকে পুঞ্জীভূত অবচয়গুলো কি করি? বিয়োগ করি। তো যদি আমরা বিয়োগ করি, এখন এটা বিয়োগ করলে যে টাকাটা পাওয়া যাবে এটা কোনো বিষয় না, কয় টাকা কি পাওয়া যাবে। তো 1 লক্ষ থেকে 10,000 গেলে অবশ্যই 90,000 টাকা থাকে। সো এটা কোনো বিষয় না, এই 90,000 টাকা কোনো বিষয় না। এখন এখানে কোশ্চেন হচ্ছে হলো এই যে তোমার পুঞ্জীভূত অবচয় বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বা এটা আরেকটা নাম হচ্ছে হলো অবচয় সঞ্চিতি। তো অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় এইটা কি হিসাব? এই অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় এটা কি হিসাব? তো দেখো মূল যে হিসাবটা সেটা হলো যন্ত্রপাতি হিসাব। সে যন্ত্রপাতি হিসাব কি? সম্পত্তি হিসাব। তো সম্পত্তি হিসাবটাকে, এই হিসাবটা কি করছে? এই পুঞ্জীভূত অবচয়টা কি করছে? কমাই দিছে না দামটাকে। এই 10,000 টাকা আমরা কি করছি বলো? বিয়োগ করছি। কিন্তু যেহেতু মূল যে হিসাব ওইটা হচ্ছে হলো যন্ত্রপাতি একটা স্থায়ী সম্পদ বা সম্পদ হিসাব, এই সম্পদটাকে যেহেতু এই পুঞ্জীভূত অবচয় কমিয়ে দিয়েছে, হ্রাস করে দিছে, সো এটাকে আমরা বলবো হচ্ছে হলো বিপরীত সম্পত্তিবাচক হিসাব বা বিপরীত সম্পত্তি হিসাব। বিপরীত সম্পত্তি হিসাব। জিনিসটা ক্লিয়ার? তাহলে পুঞ্জীভূত অবচয় একটা কি? বিপরীত সম্পত্তি হিসাব। কারণ কি? এটা হচ্ছে হলো একটা সম্পদের মূল্যটাকে কমিয়ে দেয়। এবার মনে করো আমি তোমাকে যদি আরেকটা এক্সাম্পল লিখি, মনে করো ক্রয় দেওয়া আছে, ক্রয় দেওয়া আছে মনে করো 20,000 টাকা। অলরাইট, আমরা সবাই জানি ক্রয় থেকে ক্রয় ফেরত আমরা কি করি সবাই বলো? বিয়োগ করি। ক্রয় ফেরত, এছাড়া ক্রয় বারটাও আমরা বিয়োগ করি। মনে করো ক্রয় ফেরত আছে 5,000 টাকা, অঙ্কে দেওয়া আছে। তো আমরা ক্রয় থেকে ক্রয় ফেরত ডেফিনেটলি বিয়োগ করবো। তাহলে 20,000 থেকে 5,000 যদি বিয়োগ করি তাহলে থাকে 15,000 টাকা। এই 15,000 টাকা কোনো বিষয় না। আমাদের এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই ক্রয়, এটা বেসিক্যালি কি হিসাব? ক্রয় আমরা জানি একটা ব্যয় হিসাব, কারণ ক্রয় করলে আমাদের টাকা চলে যায়। তো ক্রয় একটা কি? ব্যয় হিসাব। সো এই ক্রয়কে, এই ক্রয় ফেরত কি করতেছে? কমাই দিচ্ছে না। ক্রয় থেকে ক্রয় ফেরত কি হয়? মাইনাস হয়। যেহেতু মাইনাস হয় সেটা ক্রয় ফেরত, এটা কি হিসাব? এটা হচ্ছে হলো তখন এটাকে আর আমরা ব্যয় বলতে পারবো না, এটাকে আমরা বলতে পারবো বিপরীত ব্যয়। বিপরীত ব্যয় হিসাব। ঠিক সিমিলার ওয়েতে বিক্রয় কি আমাদের জন্য আয় না? তো বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, এগুলো তো আমরা বিয়োগ করি। তাহলে বিক্রয় ফেরত এবং বিক্রয় বাট্টা এটা কি হিসাব? এটা হবে বিপরীত আয় হিসাব। কারণ এটা বিক্রয়ের মূল যে ব্যালেন্সটা বিক্রয়, এটা হলো আয়, এবং আয়কে যেহেতু এই দুইটা হিসাব কমাই দিচ্ছে সেহেতু এই দুটো হলো বিপরীত আয়। ঠিক তেমনই মূল হিসাবটাকে, যে হিসাবগুলো মূল হিসাবের ব্যালেন্সটাকে বা মূল হিসাবের জেরটাকে হ্রাস করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে, জেরটাকে কমাই দিচ্ছে, সেইটাকে আমরা বলবো হচ্ছে বিপরীত হিসাব বা প্রতি হিসাব বা কন্ট্রা হিসাব। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার এক্সাম্পল। কিন্তু এখানে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা জিনিস একটু মাথায় রাখতে হবে। তো দেখো তার আগে আমরা একটু দেখি বিপরীত যে হিসাব, এটা কিন্তু 5 প্রকার। কিন্তু এর আগে যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা জানি আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব কিন্তু 5 প্রকার। হিসাব কয় প্রকার বলো? 5 প্রকার। আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব 5 প্রকার। তো এই 5 প্রকার হিসাব সম্পর্কে তোমাকে একটু মাথায় রাখতে হবে। তো আমি যদি প্রথমে 1 নাম্বার বলি, 1 নাম্বার হচ্ছে আমরা সবাই জানি সম্পত্তি। তো দেখো সম্পত্তি, এটার মূল যে ব্যালেন্সটা সেটা কিন্তু ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, ডেবিট জের। এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে এবং এই টপিকটা থেকে কিন্তু এমসিকিউ আসে। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার সম্পত্তির পরে কি আসে? দায়। দায় আমরা জানি দায় স্বাভাবিকভাবে ক্রেডিট জের প্রকাশ করে, দায়টা ক্রেডিট জের প্রকাশ করে। 3 নাম্বার কি? মালিকানা সত্ত্ব। মালিকানা
সত্য। মালিকানা সত্য কি জের প্রকাশ করে? ক্রেডিট জের প্রকাশ করে। এরপর আমি যদি বলি আয় হিসাব, ঠিক আছে, উল্টাপাল্টা হইলে অসুবিধা নাই। আয় কি জের প্রকাশ করে? ক্রেডিট জের প্রকাশ করে, কারণ আয় হইলে এটা ক্রেডিট হয়। 5 নাম্বার কি? সর্বশেষ হচ্ছিল ব্যয়বাচক হিসাব বা ব্যয় হিসাব। তো এই ব্যয় হিসাব আমরা সবাই জানি ডেবিট জের প্রকাশ করে। তো স্বাভাবিকভাবে আমাদের যে এই 5 প্রকার হিসাব, এটা নিয়ে সম্পূর্ণ অ্যাকাউন্টিং। সো এই 5 প্রকার যে হিসাব, এই 5 প্রকার হিসাব কে কি কোন জের প্রকাশ করে? তো সম্পত্তি ডেবিট জের প্রকাশ করে, দায় ক্রেডিট জের প্রকাশ করে, মালিকানা সত্ত্ব ক্রেডিট, আয় ক্রেডিট, ব্যয় ডেবিট। সো এই জিনিসটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। এবার দেখো আমি তোমাদের জন্য যে স্লাইডটা রেডি করছি, এখানে যদি খেয়াল করো তাহলে সম্পত্তি, দেখো এখানে একটু খেয়াল করো, সম্পত্তি কি জের প্রকাশ করে? ডেবিট জের। তাহলে বিপরীত সম্পত্তি ডেফিনেটলি কি জের প্রকাশ করবে? সম্পত্তি যেহেতু ডেবিট জের প্রকাশ করে, তাহলে বিপরীত সম্পত্তি ক্রেডিট জের প্রকাশ করবে। দায় কি জের প্রকাশ করে? দেখো এখানে আমরা লিখছি দায় ক্রেডিট জের প্রকাশ করে। এই যে দায় স্বাভাবিকভাবে ক্রেডিট জের প্রকাশ করে, তাহলে বিপরীত দায় অবশ্যই কোন জের প্রকাশ করবে? ডেবিট জের প্রকাশ করবে। মালিকানা সত্ত্ব স্বাভাবিকভাবে ক্রেডিট জের প্রকাশ করে, তাহলে বিপরীত মালিকানা সত্ত্ব অবশ্যই ডেবিট জের প্রকাশ করবে। আয় কোন জের প্রকাশ করে? ক্রেডিট জের প্রকাশ করে, তাহলে বিপরীত আয় অবশ্যই ডেবিট জের প্রকাশ করবে। ব্যয় ডেবিট জের প্রকাশ করে, তাহলে বিপরীত ব্যয় ক্রেডিট জের প্রকাশ করবে। কেমন? সো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে কোন হিসাবটা, মূল হিসাবটা কি জের প্রকাশ করে আর ওইটার বিপরীত হিসাবটা কোন জের প্রকাশ করে। তাহলে সম্পত্তি যদি ডেবিট জের প্রকাশ করে, তাহলে বিপরীত সম্পত্তি অবশ্যই ক্রেডিট জের প্রকাশ করবে। এবার আসো আমি তোমাদের এখানে একটা এক্সাম্পলের দিছি, এইটা জাস্ট তোমরা একটু খাতায় নোট করো, স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, তোমরা একটু খাতায় নোট করো প্লিজ, কেমন? অ্যান্ড এইরকম টপিক মনে করো আমি একটা সিরিজ তৈরি করতেছি মধুর বিদ্যালয় ইউটিউব চ্যানেলে, তোমরা দেখবো এখানে আমি একটা প্লেলিস্ট ক্রিয়েট করে রাখবো অ্যাডমিশন হেল্প ডেস্ক নামে। এইখানে অ্যাকাউন্টিংয়ের যত হট টপিক আছে, মানে যে টপিকগুলো তুমি অনলাইনে অফলাইনে পৃথিবীর যে স্যারের কাছে পড়ো, এই টপিকগুলো সেই স্যার তোমারে পড়াবেই। এবং আমি এই 5 থেকে 7 মিনিটের কন্টেন্ট বা সর্বোচ্চ 10 মিনিটের কন্টেন্টের ভিতরে পুরা জিনিসটা কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ এবং গুছাই দেবো। তো এই ধরনের যে আমি যে তোমাদের নিয়ে একটা উদ্যোগ নিছি বা একটা ডিসিশন নিছি, এটা তোমরা চাও কিনা, যদি চেয়ে থাকো কমেন্টে একটু ইয়েস লেখো। তো এবার আসো আমরা এখানে লিখছি, প্রথমে লিখছি হচ্ছিল বিপরীত সম্পত্তি বাচক হিসাব বা বিপরীত সম্পত্তি হিসাব। তো দেখো এখানে এক্সাম্পলে প্রথমে লিখছি পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিতি। মনে রাখবা পুঞ্জীবিত অবচয় আর অবচয় সঞ্চিতি একই কথা, ভালো মতো মনে রাখবা। পুঞ্জীবিত অবচয় আর অবচয় সঞ্চিতি কি? একই কথা, ইংরেজিতে বলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তো দেখো এই পুঞ্জীবিত বা অবচয় সঞ্চিতি এটা কি করা হয়? স্থায়ী সম্পদ থেকে বিয়োগ করা হয়। তাহলে স্থায়ী সম্পত্তি যদি সম্পত্তি হয়, মানে স্থায়ী সম্পত্তি অবশ্যই সম্পত্তি, তার মানে এটা যেহেতু আমরা হ্রাস করি, বিয়োগ করি স্থায়ী সম্পদ থেকে, পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিতি আমরা স্থায়ী সম্পদ থেকে গিয়ে বিয়োগ করি, তার মানে এটা ডেফিনেটলি কি হবে? বিপরীত সম্পত্তি। দেনাদার বাট্টা সঞ্চিতি, দেনাদার থেকে দেনাদার বাট্টা সঞ্চিতি আমরা বিয়োগ করি, তাহলে দেনাদার কি? চলতি সম্পদ। তো চলতি সম্পদকে দেনাদার বাট্টা সঞ্চিতি যেহেতু বিয়োগ করা হয়, হ্রাস করা হয়, সেহেতু দেনাদার বাট্টা সঞ্চিতি বিপরীত সম্পদ। কুঋণ সঞ্চিতিও আমরা দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করি, তাহলে কুঋণ সঞ্চিতি যেহেতু স্থায়ী মানে চলতি সম্পদকে কমাই দিচ্ছে, হ্রাস করে দিচ্ছে, সো এটাও বিপরীত সম্পত্তি। প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি, প্রাপ্য বিল একটা চলতি সম্পদ। তো প্রাপ্য বিল থেকে আমরা সবসময় প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি বিয়োগ করি, প্রাপ্য বিল থেকে প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি আমরা সবসময় কি করি? বিয়োগ করি। তাহলে প্রাপ্য বিল যেহেতু চলতি সম্পদ আর প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি যেহেতু চলতি সম্পদটাকে কমাই দেয়, সেহেতু এটা হবে আমাদের জন্য বিপরীত সম্পত্তি। তাহলে এইখানে যে এক্সাম্পল আমি দিলাম, এখানে যে 4টা এক্সাম্পল, এই 4টা এক্সাম্পল মনে রাখলে হবে। এই 4টা এক্সাম্পল হচ্ছিল বিপরীত সম্পত্তির উদাহরণ, কেমন? আচ্ছা, এরপর আমরা লিখছি হচ্ছিল বিপরীত দায়। বিপরীত দায় মানে কি? যেটা হচ্ছে হলো মূল যে দায় হিসাবটা, সেই দায় হিসাবটাকে হ্রাস করে বা কমাই দেয়। প্রথমে আমরা লিখছি পাওনাদার বাট্টা সঞ্চিতি। তো পাওনাদার বাট্টা সঞ্চিতি, পাওনাদার একটা চলতি দায়। তো পাওনাদার থেকে আমরা সবসময় পাওনাদার বাট্টা সঞ্চিতি কি করি? বিয়োগ করি। তাহলে পাওনাদার বাট্টা সঞ্চিতি যেহেতু আমরা বিয়োগ করি, সেহেতু এটা আমাদের জন্য কি? একটা বিপরীত দায়। প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি আমরা প্রদেয় বিল থেকে বিয়োগ করি। প্রদেয় বিল মানে কি? যে বিল অর্থ আমাদের দিয়ে দিতে হবে। তো এই প্রদেয় বিল থেকে প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি যেহেতু বিয়োগ করি, সেহেতু প্রদেয় বিল একটা চলতি দায়। তো এটা অবশ্যই কি হবে? প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি যেহেতু বিয়োগ করতেছি, বিপরীত দায়, কেমন? আচ্ছা, বিপরীত মালিকানা সত্ত্ব, এর সব থেকে জনপ্রিয় উদাহরণ হচ্ছে হলো উত্তোলন। কারণ উত্তোলন মালিকানা সত্ত্বকে হ্রাস করে বা কমাই দেয়। যেহেতু মালিকানা সত্ত্ব থেকে উত্তোলনটা আমরা বিয়োগ করি, সেহেতু এটাকে আমরা বলবো বিপরীত মালিকানা সত্ত্ব, কেমন? এটার আরেকটা এক্সাম্পল তুমি মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হলো লভ্যাংশ। লভ্যাংশ দিলেও কিন্তু যৌথ মূলধনী কোম্পানির তোমার হচ্ছে হলো সংরক্ষিত আয়টা কমে যাচ্ছে, ঠিক আছে? অলরাইট। সো এটাকেও আমরা বলবো হলো বিপরীত মালিকানা সত্ত্ব। তাহলে উত্তোলন এবং লভ্যাংশের ফলে মালিকানা সত্ত্ব যেহেতু হ্রাস পায়, সেহেতু এটাকে আমরা বলবো বিপরীত মালিকানা সত্ত্ব, কেমন? আচ্ছা, এরপর আমরা লিখছি বিপরীত আয়। বিপরীত আয় কি?
আয় নামক যে মূল হিসাবটা সেই মূল হিসাবটাকে যে হ্রাস করবে। যেমন দেখো বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, এগুলো আমরা কি করি, বিক্রয় নামক যে আয়টা সেটা থেকে কিন্তু বিয়োগ করি। বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা আমরা বিশদায় বিবৃতি কি করি, বিক্রয় থেকে বিয়োগ করি না। যেহেতু আমরা বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা এগুলো আমরা হচ্ছে তোমার বিক্রয় হিসাব থেকে বিয়োগ করি, সো বিক্রয় হিসাব যেহেতু আয়, তার মানে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা হবে বিপরীত আয়। তাহলে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা হলো বিপরীত আয়। এবং সর্বশেষ হচ্ছে হলো বিপরীত ব্যয়, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা। তো ক্রয় ফেরত, ক্রয় বাট্টা এটা আমরা কি করি, বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে নিট ক্রয় বের করার সময় ক্রয় থেকে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা আমরা বিয়োগ করি না, ক্রয় থেকে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা আমরা কি করি, বিয়োগ করি। তাহলে ক্রয় যদি ব্যয় হয় তাহলে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা যেহেতু আমরা ক্রয় থেকে বিয়োগ করি, সেহেতু ক্রয় ফেরত, ক্রয় বাট্টা অবশ্যই কি হবে, বিপরীত ব্যয়। কারণ এই দুইটা আমাদের ক্রয় নামক ব্যয়টাকে কি করতেছে, হ্রাস করতেছে। তাহলে মূল যে হিসাব, ওই হিসাবটাকে যে হ্রাস করবে সেই হচ্ছে হলো কি, বিপরীত হিসাব বা প্রতি হিসাব বা কন্ট্রা হিসাব। এবার আসো আমি তোমাদের কিছু ইউনিভার্সিটিতে আসছে কিছু লেটেস্ট প্রশ্ন সমাধান করে দেবো। যেমন এই প্রশ্নটা ডিইউ 2024-25 সালে কোশ্চেন, সব থেকে লেটেস্ট প্রশ্ন। দেখো বিপরীত সম্পত্তি কোন ধরনের জের প্রকাশ করে। দেখো একটু আগে তোমাদের বুঝাইছি সম্পত্তি কোন জের প্রকাশ করে, আগে এটা বলো। সম্পত্তি অলওয়েজ ডেবিট জের প্রকাশ করে, লেখাই দিছি না, সম্পত্তি কি জের প্রকাশ করে, ডেবিট জের। তাহলে বিপরীত সম্পত্তি ডেফিনেটলি কি হবে, এর উল্টাটা প্রকাশ করবে, কি জের প্রকাশ করবে, ক্রেডিট জের প্রকাশ করবে। তাহলে সম্পত্তি যদি ডেবিট জের প্রকাশ করে তাহলে বিপরীত সম্পত্তি ডেফিনেটলি কি, অবশ্যই তার বিপরীত জের প্রকাশ করবে। তাহলে ডেবিটের বিপরীত কি, ক্রেডিট, তার মানে এখানে হচ্ছে হলো ক্রেডিট জের প্রকাশ করবে। ঠিক আছে, দেখো ঢাবির কোশ্চেন। এরপর দেখো পুঞ্জীবিত বা অবচয় জমাকৃত সঞ্চিতি, বা দেখো পুঞ্জীবিত বা জমাকৃত অবচিতি। দেখো এই অবচিতি মানে হচ্ছে হলো, অবচিতি মানে হলো অবচয় বা ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, অবচয়। তো দেখো পুঞ্জীবিত অবচয় যা, জমাকৃত অবচিতিও তাই, একই কথা। পুঞ্জীবিত অবচয় যা, জমাকৃত অবচিত তাই, একই কথা। এর উদাহরণ কোনটা, এটা হচ্ছে একটা প্রতি হিসাব। কারণ আমরা জানি প্রতি হিসাব, কন্ট্রা হিসাব, তারপর হচ্ছে বিপরীত হিসাব, একই কথা। ঠিক আছে, অলরাইট। এবং এই যে পুঞ্জীবিত, এটা প্রতি হিসাব তো বুঝলাম, প্রতি হিসাব তো 5 প্রকার, এবং ওই 5 প্রকার প্রতি হিসাবের ভিতর পুঞ্জীবিত অবচয় কোনটার ভিতরে যায়, বিপরীত সম্পত্তির ভিতরে যায়। কারণ পুঞ্জীবিত অবচয় স্থায়ী সম্পদের মূল্যকে হ্রাস করে দেয়। কেমন, আচ্ছা অলরাইট, তোমরা বুঝতে পারতেছো। বিপরীত সম্পত্তি কি ধরনের জের প্রকাশ করে, মনে রাখবা জের 3 ধরনের হয়, যে কোনো জের 3 ভাবে প্রকাশ করা যায়। ঠিক আছে, ডেবিট, ক্রেডিট ও শূন্য জের, ডেবিট, ক্রেডিট ও শূন্য জের। এখন দেখো বিপরীত সম্পত্তি, দেখো আগে বুঝো যে সম্পত্তি কি জের প্রকাশ করে, সম্পত্তি কি জের প্রকাশ করে, ডেফিনেটলি সম্পত্তি ডেবিট জের প্রকাশ করে। তাহলে বিপরীত সম্পত্তি ডেফিনেটলি কি, তাহলে ডেবিটের বিপরীত কি, ক্রেডিট জের প্রকাশ করবে। ঠিক আছে, কি জের প্রকাশ করবে, ক্রেডিট জের প্রকাশ করবে। এ হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো বিক্রয় বাট্টা কোন ধরনের হিসাব, প্রশ্নে কি বলছে, বিক্রয় বাট্টা। তো আমরা জানি বিক্রয় করলে কি হয়, বিক্রয় করলে কি হয়, বিক্রয় করলে মনে করো আয় হয়, বিক্রয় করলে কি হয়, আয় হয়। আমরা জানি বিক্রয় থেকে বিক্রয় বাট্টা, বিক্রয় ফেরত, এগুলো আমরা কি করে দিই, লাথি মেরে বিয়োগ করে দিই। তো এখানে বিক্রয় বাট্টা আমরা কি করবো বলো, যে অ্যামাউন্টটি থাকুক না কেন এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে যে টাকা হবে সেটা হচ্ছে হলো নিট বিক্রয়। এখন বিক্রয় যদি আয় হয়, বিক্রয় যদি কি হয়, আয় হয়, তাহলে বিক্রয় বাট্টা আমাকে কি করতেছে, এই আয়টাকে কি করতেছে, এই যে কমাই দিচ্ছে না, এই যে কমাই দিচ্ছে না বিক্রয় বাট্টা, এই মূল হিসাবটা কি আয় না, এই আয়টাকে কি করতেছে, কমাই দিচ্ছে। সুতরাং এটাকে আমরা সুন্দর মতন বলবো আয়ের উল্টা, তার মানে বলবো বিপরীত আয়, বিপরীত আয়। কেমন, বিপরীত আয় হিসাব, সি হচ্ছে হলো সঠিক উত্তর। ওকে, আর নেই, আচ্ছা আগে নেই, আর নেই। তো ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো। তো এই ধরনের কন্টেন্ট আরও চাও কিনা কমেন্ট একটু ইয়েস লেখো, আর প্লে লিস্ট ক্রিয়েট করবো কিনা আমাকে একটু চট জলদি জানাও। উইশ অল দ্য ভেরি বেস্ট, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।